চমৎকার একজন মানুষ তিনি, একই সাথে একজন যোগাযোগ বিশেষজ্ঞ। বলছি আমাদের আজকের অতিথির কথা নাম থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ বুলবুল হাসান, তার সাথেই আছেন জনস্বাস্থ্য বিষয়ক গবেষক ডক্টর তানভীর হাসান। দুজনকে শুভ সকাল, স্বাগত। কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আমরা। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। এই যে বিশেষজ্ঞদের আসার সকালটা কিভাবে শুরু হয় সেটা যদি প্রথমে বুলবুল ভাই আপনি বলেন। বিশেষজ্ঞ টাইটেলটা শুনলে যে একটু কেমন যেন খুব ভারী ভারী একটা ব্যাপার মনে হয় আর কি, কিন্তু কমিউনিকেশনস নিয়ে যেহেতু কাজ করি, সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে, এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এটা তো এক সূত্রে গাঁথা। এই বিষয়টা নিয়ে যখন কাজ করতে গেলাম তখন আমার মনে হলো যে না, এটার একটা ওয়াইড একটা স্পেকট্রাম আছে আর কি। তো এটা হচ্ছে শুরুর কথা। আর এমনিতে ভালো আছি, মানে অনেকদিন পরে বাংলাদেশে আসলাম, বৃষ্টি সকালবেলায়, মানে বৃষ্টির সঙ্গে তো একটা আমাদের রোমান্টিকতার একটা ব্যাপার আছে আর কি, ভালো লাগছে। কিন্তু আপনি যে শহরে থাকেন সেখানে আসলে বৃষ্টিটাকে রোমান্টিকতার থেকে অনেক বেশি ওয়েদার ফোরকাস্ট হিসেবে দেখা হয় লন্ডনে, রাইট? বুলবুল ভাই, it has been 20 years, right? 20 বছর, প্রায় 20 বছর আগে বুলবুল ভাইয়ের সাথে পরিচয়। ইউ হ্যাভেন চেঞ্জড এ বিট। এটা একটা কমপ্লিমেন্ট। ডাক্তার তানভীরের কাছে যেতে চাই। ডক্টর তানভীর, খুব স্বাভাবিকভাবেই জনস্বাস্থ্য বিষয়ক গবেষককে যখন পাশে পাই তখন সমসাময়িক প্রেক্ষাপটে নানা প্রশ্ন মাথায় আসে, সেই কঠিন প্রশ্নগুলো করবো। তবে তার আগে একটু আপনার দৃষ্টি দিয়ে জানতে চাই, জনস্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ ঠিক কোন অবস্থানে এই মুহূর্তে আছে বলে আপনার মনে হয়? মানে জনস্বাস্থ্য তো আসলে অনেক ইন্ডিকেটরস আছে এবং কিছু কোর ইন্ডিকেটরস আছে, যেমন সাধারণ মানুষের বোধগম্য করে বললেই হবে। আচ্ছা, যেমন ধরেন আমাদের গড় আয়ু যদি আমি বলি, তো গড় আয়ুতে বাংলাদেশ খুব ভালো করতেছে। আমরা যদি গত 10 বছর 20 বছরের হিসাব দেখি, কন্টিনিউয়াসলি গড় আয়ু বাড়তেছে, সব বাংলাদেশ ভালো করতেছে। প্লাস আপনি যদি মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য দেখেন, ওখানেও আমরা ইমপ্রুভমেন্ট করতেছি, তবে অনেক কিছু করার আছে। সে একটা জায়গায় আমার সবসময় জিজ্ঞাসা থাকে, গড়ায়ও বাড়ছে, এটা আমরা গত কয়েক বছর ধরে বলছি, যদিও ঠিক হিসেবটা আমার জানা নেই, এটা আপনাদের ভালো জানবার কথা। অ্যাক্সিডেন্টাল ডেথকে নিশ্চয়ই কাউন্ট করা হয় এর মধ্যে, নিশ্চয়ই করা হয়। তবে গত 10 বছরে অ্যাক্সিডেন্টাল ডেথের মাত্রা যেভাবে বাড়ছে, সেই হিসাবে গড়ায়ও কি করে বাড়ে, এটা একটা বিশাল প্রশ্ন হতেই পারে। আপনি নিশ্চয়ই এটার ভালো উত্তর দিবেন। রুনিয়া, জনস্বাস্থ্য যখন আমরা বলি, সেই জনস্বাস্থ্যের মধ্যে কি কি বিষয় পড়ে? এখানে আসলে ব্রডলি বলতে গেলে আমরা বলি পপুলেশন হেলথ, মানে সো ধরেন জনগণের স্বাস্থ্য নিয়ে যেই কথা, সেটাই আসলে জনস্বাস্থ্য। এবং এই জনস্বাস্থ্যের মধ্যে আসলে অনেক কিছু পড়ে, যেমন আমরা বলি হেলথ সার্ভিস ডেলিভারি। এখন আমাদের ধরেন গভর্নমেন্টের একটা স্ট্রং হেলথ সার্ভিস ডেলিভারি আছে, যেমন আমাদের গ্রামাঞ্চলে ধরেন কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল আছে, ওখান থেকে আসলে মেডিকেল সার্ভিস প্রোভাইড করা হয়। এর পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরে ধরেন ক্লিনিক আছে, তো ওখান থেকেও সার্ভিস ডেলিভার করা হয়। তো এই যে সার্ভিস ডেলিভারি অথবা জনগণের স্বাস্থ্যকে ইমপ্রুভ করার যে টেন্ডেন্সি, প্লাস যে ইনিশিয়েটিভস অথবা পলিসি, এগুলো সব কিছুই আসলে জনস্বাস্থ্যের মধ্যে পড়ে। জি, বলুন ভাই, একটু জানতে চাই, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে আপনার কাজ করা হয়, এটার একটা আবেগতাড়িত বিষয়ও বটে, এবং সেই সাথে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে যদি বলি, দায়িত্বশীল একটি আচরণ। অনেক সহজ কিছু হতে পারত, বুলবুল হাসান কেন এমনটা বেছে নিলেন, ঠিক এদের জন্য কাজ করবো যারা আসলে বলতে পারে না, যারা আসলে জানাতে পারে না, তাদের কথাগুলো? ধন্যবাদ। আমি আসলে দীর্ঘদিন ধরে লন্ডনে সাংবাদিকতা করছিলাম, কিন্তু হঠাৎ করেই একটা বলা যায় যে পরামর্শক ক্রাইটেরিয়ায় আপাসান ইন্টারন্যাশনাল বা আপাসান এই সংগঠনটির সঙ্গে আমি যুক্ত হই, যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে নিয়ে কাজ করছে গত 4 দশক ধরে যুক্তরাজ্যে। তো সেটা করতে করতে আমার কাছে মনে হলো যে তাদেরকে নিয়ে পলিসি ঠিক করা বা যোগাযোগের একটা স্ট্রাকচার তৈরি করার পাশাপাশি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ, মানে বাংলাদেশেই বড় হয়েছি, বাংলাদেশের সঙ্গে আমার যে কানেক্টিভিটি বা শেকড়টা, সেটাকে আমি ফিল করেছি। এবং যখন দেখলাম ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে যে তাদের বাংলাদেশে একটা উইং রয়েছে, বাংলাদেশের এই যে সুবিধা বঞ্চিত যারা ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য তারা কিছু করতে চান, তখন আমার মনে হলো যে মানে এটা একটা বড় অপরচুনিটি। আমাদের যিনি প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবি, উনি রানীর বিশেষ সম্মান পাওয়া এই ফিলান্থ্রপিক এবং সমাজ কল্যাণে কাজ করতে গিয়ে, এবং তিনি মুক্তিযোদ্ধা, তিনি মনে করলেন যে না, আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু করা দরকার। কেন দরকার? ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ রয়েছে একটি বাংলাদেশ বিষয়, অনেক দেশকে নিয়ে তারা কাজ করে। তাদের কাছে মনে হলো যে ইনক্লুসিভ সোসাইটির যে স্বপ্ন আমরা মানুষদেরকে দেখাতে চাই, সেখানে একটা বিরাট জনগোষ্ঠী, তাদেরকে এক পাশে রেখে আসলে কোনো উন্নয়ন সম্ভব না। সভ্যতার যে এগিয়ে যাওয়ার
যে একটা প্রাথমিক শর্ত যে আপনাকে খুব সংবেদনশীল হতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, এই যে কোর ভ্যালুসগুলো রয়েছে সেটি থেকে অনেকটাই আমরা পিছিয়ে রয়েছি বাংলাদেশ। তারা এক ধরনের রেকমেন্ডেশন দিল যে না, বাংলাদেশে তোমরা কিছু করো, আমরা সহযোগিতা করব। সো ব্রিটিশ গভর্নমেন্ট ইন আ ওয়ে আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদেরকে উৎসাহিত করছেন। আমরা আমাদের যতটুকু সম্ভব একটা স্কুল করেছি সিলেটে, পুরো বাংলাদেশে আমরা চেষ্টা করছি এদেরকে নিয়ে কাজ করবার জন্য, এবং তাদেরকে নিয়ে যে স্টিগমা রয়েছে সোসাইটিতে, যে তাদেরকে দিয়ে আসলে কি হবে এরকম একটা ধারণা আছে না, তাদেরকে দিয়ে আদৌ কিছু হবে কিনা, বা ফুল অন প্রোডাক্টিভিটি বা পটেনশিয়ালিটি তাদের এক্সপ্লোর করতে পারবো কিনা, এরকম নানান রকম প্রশ্ন থাকে। সে একটা জায়গায় নিশ্চয়ই তাদের নিয়ে কাজ করছেন, এটা প্রশংসার, এবং এসডিজির লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইনক্লুসিভনেসের কোনো বিকল্প নেই, এটি অর্জন করার বিষয়। একটু সেই আলোকেই ডক্টর তানভীরের কাছে যেতে চাই। ডক্টর তানভীর, জনস্বাস্থ্যের বিষয়ে আমরা যেই প্যারামিটারগুলো বলি বা মার্কারগুলোর কথা বলি, সেই জায়গায় স্বস্তিদায়ক একটা অবস্থানে আমরা আছি, কিন্তু পক্ষান্তরে এসডিজির যে লক্ষ্যমাত্রা তা অর্জন করবার ক্ষেত্রে আমাদের আসলে যা হওয়া উচিত কতখানি যেতে পারলাম, আর ঠিক কোথায় কাজ করবার আছে বলে মনে হয় আপনার? এখানে আসলে মানে যেমন আপনি একটু আগে বলতেছিলেন যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কথা, এখন এসডিজির একটা কোর গোল আছে যে ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে আসলে আগাতে হবে। তো ওখানে যদি আমরা দেখি, ধরেন আমাদের অনেক ইন্ডিকেটরস আছে, যেমন আপনি যদি বলেন ডিসেবিলিটি স্পেসিফিক ডেটা, মানে কত ধরনের, মানে বাংলাদেশের তো ল অনুযায়ী 12 ধরনের প্রতিবন্ধিতা আছে। তো এই যে প্রতিবন্ধী ব্যক্তিরা ধরেন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস করে অথবা ওনারা এডুকেশন অ্যাক্সেস করে, তো ওখানে যদি ডিসএগ্রিগেটেড ডেটা দেখি আমরা যে প্রতিবন্ধী ব্যক্তিদের কত পার্সেন্ট যেমন হেলথ সার্ভিস ইউটিলাইজ করতেছে, ফর্মাল হেলথ সার্ভিস ইউটিলাইজ করতেছে, অথবা আপনার ইনফর্মাল প্রোভাইডার্স, মনে করেন ফার্মেসি, অথবা আমাদের তো অনেক ট্রেডিশনাল আছে, মানে প্রোভাইডার্স আছে, তাদের কাছেও যায়। তো ওই ডেটাতে একটা গ্যাপ আছে, যেমন ধরেন আমাদের যদিও আমরা ডেটা কালেক্ট করতেছি, বাট কোন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে সার্ভিস নিচ্ছে, তারা কি কি ধরনের ব্যারিয়ার্স এক্সপিরিয়েন্স করতেছে, সেই ধরনের ডেটাতে আসলে আরও একটু ইমপ্রুভমেন্টের কাজ আছে আমাদের। যদি সিস্টেম ওইভাবে ডিজাইন করা যায় যে ডিফারেন্ট পপুলেশন গ্রুপস, তারা আসলে যেমন আরবান রুরালের একটা ডিসপ্যারিটি আছে, সেটা সিগনিফিক্যান্ট ডিসপ্যারিটি আছে। জি, শুধু ডিসপ্যারিটি বললে হয়তো কিছুটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়ে যাবে। জি, তো এই জিনিসগুলো আসলে মানে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, তাহলে ধরেন আমার ধারণা হয়তো এসডিজি অ্যাচিভ করা যাবে। আমাদের সমাজরাষ্ট্রে কতটা বয়স্ক এবং শিশু বান্ধব আপনার মনে হয়? আমাদের সমাজ আমাদের নিয়ম নীতি, মানে আমাদের নীতিমালায় আসলে যে গণস্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলছি, তো সেখানে আসলে আমরা শিশু এবং বয়স্কদের কতটা মাথায় রেখে আসলে আমাদের নীতিগুলোকে নির্ধারণ করেছি? মানে একটা বড় ব্যাপার হচ্ছে শিশু প্লাস বয়স্ক দুইটা গ্রুপের জন্যই হচ্ছে আপনি যেমন ধরেন সিটিজেন সার্ভিস, অথবা ধরেন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, তো এখন ডেভেলপ কান্ট্রিতে যেটা হয় যে ওখানে সিস্টেমটা এইভাবে ডিজাইন করা হয় যে আপনি অ্যাক্সেসিবল অনেক কিছুই পেয়ে যাবেন। যেমন ধরেন ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি আমরা বলি, যে এই ধরনের বাস আছে ধরেন বেশিরভাগ কান্ট্রিগুলোতে, যেখানে আসলে বয়স্কদের একটু প্রায়োরিটি দেওয়া হয়, অথবা ওনাদের প্রপার সুযোগ দেওয়া হয়, অথবা শিশুদেরও একটা প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই অ্যাঙ্গেল থেকে আসলে আমাদের অনেক কিছু করার আছে। তো যেটা আমি বললাম, যেমন ধরেন হাঁটার ব্যাপার, এখন আমরা জানি যে মানুষের আফটার 40 ইয়ার্স তাদের অনেক ধরনের নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, এবং বাংলাদেশ, সাউথ এশিয়া, ওভারঅল সাউথ এশিয়াতে আসলে নন কমিউনিকেবল ডিজিজ, অথবা আমরা যদি বলি ভাষায় খুব সিম্পলি যে ধরেন ডায়াবেটিস অথবা প্রেশার, মানে যেটাকে আমরা বলি হাইপারটেনশন, তো এগুলোর প্রিভ্যালেন্স আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা সাউথ এশিয়াতে বেশি। এখন হাঁটা হচ্ছে একটা খুব ভালো এক্সারসাইজ। তো আসলে আমাদের ঢাকা সিটি অথবা আমাদের চিটাগং অথবা অন্যান্য মেগা সিটি আমরা বলতেছি, কিন্তু এগুলো আসলে কতটুকু মানে ওয়াকিং ফ্রেন্ডলি, তো সেখানে আসলে ওই সেন্স থেকে ধরতে গেলে আসলে আমাদের অনেক কিছু করার আছে বয়স্কদের জন্য। আর পাশাপাশি শিশুদের জন্য তো আছে, কারণ শিশুদের মানসিক বিকাশের জন্য আসলে ঘরে যেমন বাবা মা একটা রোল প্লে করে, ধরেন স্কুলে টিচাররা একটা রোল প্লে করে, অথবা কমিউনিটি একটা রোল প্লে করে, তো সেখানে আসলে বাচ্চাদের জন্য আমরা কি এনাফ প্লেগ্রাউন্ড করতে পারছি কিনা। ঢাকাতে যেমন আপনি খেলার মাঠ আগে অনেক ছিল, কিন্তু এখন খেলার মাঠ খুব একটা পাওয়া যায় না।
তো সো অনেক কিছু আসলে করার আছে, আমি পার্সোনালি ফিল করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্য কথাগুলো হাসতে হাসতে যদি আপনি বলে ফেলেছেন। বুলবুল হাসান, একটা প্রশ্ন মাথায় অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে, যাদের নিয়ে কাজ করছেন তাদের সমাজের একরকম করে এড়িয়ে চলবার একটা অভ্যাস বা অভ্যস্ততা আমাদের সবার আছে। উন্নত বিশ্বে হয়তো এমনটা হয় না, কিন্তু আমাদের দেশে বাবা মা লুকিয়ে রাখতে চান, সমাজ পরিবার লুকিয়ে রাখতে চায়, বলতে চায় না, চেপে যেতে চান। এরকম মানুষদের নিয়ে কাজ করবার ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিবন্ধকতা কি ফেস করেছেন, কিংবা ডে টু ডে লাইফে কি ফেস করেন? আমরা সম্প্রতি একটি গবেষণা করেছি এই বিষয়গুলো নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে। সেখানে আমাদের একটা কোলাবোরেটিভ ওয়ার্ক হয়েছে এবং সেখানে আমরা মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং এমপ্লয়াবিলিটি বা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেছি, যে এই জনগোষ্ঠীকে আমরা এই জায়গাগুলোতে কি ধরনের সাপোর্ট দিচ্ছি বা দিতে পারছি। তো এটি নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যেটি বললেন, যে এক ধরনের স্টিগমা থাকে, মানে তাদের সম্পর্কে যে পারসেপশন সোসাইটির সেটা ভীষণ রকমের নেতিবাচক। মানে ধরা যাক একটা ছেলে বা মেয়ে, তার ভেতরে হয়তো আমরা কিন্তু ডিসেবল বলি না, এখন ওয়েস্টে ধারণা বদলে হ্যাঁ ডিফারেন্টলি এবল বলি, হয়তো এটা বাংলাদেশেও এটার একটা প্রচলন হয়েছে যে কতটা মানবিকভাবে তাদেরকে উপস্থাপন করা যায়। তো আমরা যে অনুষ্ঠানটি করলাম কিছুদিন আগেই, যে প্রকাশনা উৎসব বা ডিসিগনেশন সেমিনার করলাম, সেখানে বেশ কয়েকজন ডিফারেন্টলি এবল বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এসেছিলেন। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছিলেন এবং বলছিলেন যে তাদেরকে কেউ ভালোবাসে না, মানে এক কথায়। মানে এই কথাটা খুব ছোট্ট কথা, কিন্তু আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন যে তারা তাদের যে অবস্থা সেটি নিয়ে আসলে কমফোর্টেবল না, তারা মনে করছে, তারা বিশ্বাস করছে যে এই সোসাইটি তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। সো আপনি একদিকে ইনক্লুসিভিটির কথা বলছেন, আর একদিকে আপনার যে মাইন্ডসেটটা সেটাই হচ্ছে এমন যে তারা আমাদের অংশ না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেটিকে অতিক্রম করে যখন আপনি স্বাস্থ্যসেবার কথা বলবেন, তাদের তো বিশেষ প্রয়োজন, কেয়ারিং একটা ব্যাপার রয়েছে, কারা কেয়ারার হবে, ইনফ্রাস্ট্রাকচারটা কি হবে, আপনি যে ভবনগুলোর পারমিশন দিচ্ছেন সেটা কমার্শিয়াল হোক আর রেসিডেন্সিয়াল হোক, সেখানে অ্যাক্সেসিবল কিনা, সেটা র্যাম্প আছে কিনা, লিফট আছে কিনা, এই বিষয়গুলো খুব দেরিতে হলেও শুরু হয়েছে, কিন্তু এটা যেভাবে শুরু হওয়া দরকার এবং যে হার এবং যত মানে ওটা আমাদের একটা বড় কনসার্ন, যে এটা তো এমন না যে খুব আস্তে আস্তে আগামী 50 বছরের একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোলাম। এটা তো নেসেসিটি, মানে এখনকার প্রয়োজন। একটা সোসাইটি বা একটা রাষ্ট্র কতটুকু সভ্য হয়েছে সেটা নির্ভর করে হচ্ছে তারা তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে ইনকর্পোরেট করছে, তাদের জাতীয় নীতির সঙ্গে, পরিকল্পনার সঙ্গে। সোসাইটির যে একটা বলবো যে ব্যাপক ভিত্তিক যে কর্মকাণ্ড, সে পুরো কর্মকাণ্ডের সঙ্গে তাদেরকে আপনি কিভাবে যুক্ত করছেন সেটার উপর নির্ভর করছে। তো সেখানে আমরা যখন দেখছি যে হেলথ সেন্টারগুলো রয়েছে রুরাল এরিয়াতে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, সেখানে এই সুবিধাগুলো নেই, তাদের জন্য ট্রেনিং নেই, মানে তাদেরকে যারা কেয়ার করবেন তাদের যথাযথ ট্রেনিং নেই। তো আমি এই যে নেই যদি আমি একটা তালিকা করি, আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সেদিকে যেতে চাই না, কিন্তু আমি বলবো যে দেয়ার আর চ্যালেঞ্জেস, এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে ভাবা দরকার। আমাদের অনুষ্ঠানে যে উপদেষ্টা এসেছিলেন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডভাইজার শারমিন মুর্শিদ, তিনি অকপটে স্বীকার করেছেন, জানেন, যে রাষ্ট্রের যতটুকু করা দরকার সেটি আমরা করতে পারছি না, এটি করা হয়নি। তারা স্বীকার করলে তো আসলে হবে না, কিন্তু আমরা আসলে দেখতে চাইবো যে নির্বাচিত সরকার আসলে কি ভাবছে। বিষয়টা হচ্ছে স্বীকার করে সমাধান যদি আসতো, স্বীকার করলে আমরা তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারতাম। তবে বাস্তবতা হচ্ছে, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওর কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। নীতি নির্ধারণী পর্যায় থেকে হয়তো লাখো চেষ্টা হবে, কিন্তু আপনার আমার মানসিকতার পরিবর্তনটা প্রয়োজন। একটি পাবলিক ট্রান্সপোর্ট এরিয়াতে, মেট্রো রেলের একটি লিফটে অনেকে উঠছেন, অথচ একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার জায়গা হচ্ছে না, যার জন্য সেই লিফটটি হয়তো অগ্রাধিকার ভিত্তিতে বানানো হয়েছিল। এই মানসিকতা আমাদের ভাবলে মাথা খোলা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত একবার সকালের বাংলাদেশ দেখছেন, আপনারা জুলহাস জুবাইর সাথে আছে মিরুন, এবং আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞ বুলবুল হাসান এবং জনস্বাস্থ্য গবেষক ডক্টর তানভীর হাসান। ডক্টর তানভীর হাসান, আপনার কাছে যেতে চাই, এই যে জনস্বাস্থ্য নিয়ে যখন আমরা আসলে কথা বলছি, আমরা জানি যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, শিশু যারা আছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা অনেক সচেতন, কিন্তু আসলে যারা বয়স্ক আছেন তাদের কর্মসংস্থান এবং কর্মসংস্থানে তাদের আসলে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়টা আসলে আমাদের নীতিমালায় আছে কিনা, বা আসলে আমাদের কর্মসংস্থানগুলো আসলে তাদেরকে কতটুকু অ্যাড্রেস করে তাদের সমস্যাগুলোকে।
কর্মসংস্থান মানে আমি একটু আমাদের রিসার্চে ফিরে যাই, মানে যেটা আমার কলিগ বুলবুল ভাই একটু আগে বলতেছিল। আসলে আমাদের স্টাডিতে যেমন আমরা দেখেছি খুব কম সংখ্যক নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী মানুষ তারাই আসলে কাজে সম্পৃক্ত, মানে কোনো না কোনো সময়ে জীবনে ছিলেন। এবং সেখানে যদি আমরা দেখি যে আসলে তারা কী ধরনের কাজে এনগেজ ছিলেন, তো ওখানে আসলে দেখা যায় যে ইনফর্মাল সেক্টরে ওনাদের ইনভলভমেন্ট বেশি। তো মনে করেন সরকারের দিক থেকে যদি আমি বলি, সরকারের দিক থেকে কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন 1% আমরা জানি 1% কোটা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে 1% কোটা আছে এবং এটা ধরেন অনেক প্রতিবন্ধী ব্যক্তি হয়তো জানেই না, অথবা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তো আসলে ওইরকমভাবে ডেভেলপ করতে হবে, মানে ওনাদেরকে ওইরকম অপরচুনিটি দিতে হবে যে ওনারা এডুকেশনটা কমপ্লিট করতে পারে, অথবা ওনাদের ওই স্কিলসটা হয় যাতে ওনারা ওই ফর্মাল জবটা অ্যাভেল করতে পারে। তো সেখানে আসলে ওই এডুকেশনে, আমাদের এডুকেশন সেক্টরে ইনক্লুসিভনেসের কথা বলি আমরা, সেখানে অনেক কিছু করার আছে। তো এমপ্লয়মেন্টে যদি আমি বলি, মানে ডেফিনেটলি ধরেন ফর্মাল এমপ্লয়মেন্টে আমাদের পার্টিকুলারলি প্রাইভেট সেক্টরে এখন অনেক বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অথবা অন্যান্য সেক্টরস আছে। তো সেখানে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ওই যে ভাইয়া একটু আগে যেটা বলতেছিল যে এক ধরনের স্টিগমা আছে, মানে ইভেন এমপ্লয়াররা ওনাদের ধরেন একটা অনেক সময় পারসেপশন থাকে যে আমি যে একজন প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগ করব আমার ইন্ডাস্ট্রিতে বা আমার এজেন্সিতে, তো সেখানে আসলে সে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, সে কি অদ্য পারবে কিনা। কিন্তু আসলে যদি আমরা এভিডেন্স দেখি, আসলে অনেক সময় ওনারা অনেক বেশি পারফর্ম করতে পারে দেন হচ্ছে আমাদের যে টিপিক্যাল মানে যারা প্রতিবন্ধী ব্যক্তি না তাদের তুলনায়। সো ওইখানে আমাদের কাজ করার একটু সুযোগ আছে, যে আমাদের যারা এমপ্লয়ার্স তাদেরকে আসলে সেন্সিটাইজ করা, যে তারা যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগটা নিশ্চিত করে, তাদের সুযোগ দেয়। ডক্টর তানভীরের এই জায়গাটাতে একটু যোগ করি, সেটা হচ্ছে যে যেটা আমাদের গবেষণা বা আমাদের এই যে আলোচনাগুলো পাবলিক ফোরামে হয় সেখানে অনুপস্থিত থাকে, সেটা হচ্ছে যে গণমাধ্যমের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। আপনি দেখেন যে যুক্তরাজ্যে আমরা দেখি যে ধরা যাক অক্সফার্মের চিফ এক্সিকিউটিভ, হ্যাঁ, তার ডিসেবিলিটি আছে, এটাকে পজিটিভলি প্রেজেন্ট করা হয় যে ডিসেবিলিটি থাকা সত্ত্বেও, প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কোথায় চলে গেছেন। এনএইচএস যেটা আমাদের ন্যাশনাল হেলথ সার্ভিস, সেটার অনেক মানে ডিরেক্টর আছেন যাদের ডিসেবিলিটি রয়েছে, কিন্তু তারা পারফর্ম করছেন, ডেলিভার করছেন, ওই পজিশনে চলে গেছেন। তো এই যে ইন্সপায়ারিং স্টোরিগুলো রয়েছে, এটাকে খুব নিয়ম করে গণমাধ্যমের কিন্তু প্রমোট করা দরকার। কারণ আপনি যদি সোসাইটিতে একটা এক্সাম্পল তৈরি করতে না পারেন এবং ভালো কাজগুলোকে বা এই সাকসেস স্টোরিগুলোকে প্রমোট করতে না পারেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে না। এটা যেমন একটা ব্যাপার। আরেকটি বিষয় যে আমরা বারবার ভুলে যাই যে এই পুরো এরিয়াটা কিন্তু খুবই স্পেশালাইজড একটা এরিয়া। আপনি একটা মানুষকে সেবা প্রদান করবেন যার বিশেষ চাহিদা রয়েছে, সেটা তো বিশেষ সেবা। তো সেই জায়গাটিতে আপনি তাকে কিভাবে অ্যাসেস করছেন, যেটি তানভীর ভাইদের যে রিসার্চটা সেখানে উঠে এসেছে যে রেফারেল সিস্টেমটা কি, মানে কোন ডিপার্টমেন্টকে বলছে, তারা কিভাবে এটাকে পিক করছে, কতটুকু সেবা প্রদান করছে, তাদের সেই ট্রেনিংটা আছে কিনা, এটা কিন্তু একটা সমন্বিত ব্যাপার। এটা কিন্তু আপনি বলে দিলেন যে না ঠিক আছে এই ডিপার্টমেন্টটা করলেই সব সমস্যার সমাধান হচ্ছে, তা না, একটার সঙ্গে একটা রিলেটেড। কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার তাকে হয়তো অ্যাসেস করে রেফার করবে, হেলথ ক্লিনিক তাকে একটা সেবা দিচ্ছে, বাড়িতে সে কি সেবাটা পাচ্ছে সেটা দেখার জন্য একটা মনিটরিং সিস্টেম দরকার। তো এই যে পুরো ব্যাপারটা, সেখানে আমার কাছে মনে হয় যে সোসাইটি অ্যাজ এ হোল তাদেরকেও আসলে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আর অবশ্যই যেটি বলছিলাম যে রাষ্ট্রকে তো উদ্যোগী ভূমিকা নিতেই হবে। মানে আপনি যেটা বলছেন সেটা আমাদের কাছে ইউটোপিয়া মনে হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সেটা আমার কাছে মনে হচ্ছে ইউটোপিয়া, ওখানে পৌঁছাতে না, পৌঁছে যাব, আমরা আশাবাদী পৌঁছে যাব। বুলবুল হাসান অসংখ্য ধন্যবাদ, ডক্টর তানভীর অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এসে সময় দেওয়ার জন্য। সবার জন্য সমান সুযোগ কথাটা খুব সহজ করে বললেই সবার মাথায় একটা চিত্র আসে, নারী এবং পুরুষের বুঝি সমান অধিকারের কথা বলছি না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের সমাজের কোনো না কোনো দোহাই দিয়ে দূরে রাখা হয়, কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যক্তি যাদের এখন বিশ্বব্যাপী ডিফারেন্টলি এইবেল বলে প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছে, তাদেরকেও নিয়ে এগোতে হবে। কোনো একজনকে পিছনে ফেলে সমাজ এগিয়ে যাবে তা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেই সকালটাই হবে আমাদের জন্য শুভ সকাল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।